নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির হিস্ট্রি সেকেন্ড ইয়ার 8B সাজেশন। এখানে আমরা দেখব তোমরা কী কী প্রশ্ন পড়বে। আমি আগের বছর প্রশ্ন অ্যানালাইসিস করেই নতুন একটি সাজেশন তৈরি করেছি। প্রথমে তোমরা জানো তোমাদের 18 মার্কস প্রশ্ন লিখতে হয়, দুটো প্রশ্ন লিখতে হয়। আমি 18 মার্কসে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হলো 500 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্য। 2. সুলতানি যুগের ইক্তা ব্যবস্থার বিবর্তন। 3. বিজয়নগর সাম্রাজ্যের নায়াঙ্কারা বা নায়ক ব্যবস্থা। 4. আদিমধ্যযুগের ধারণা ও বিতর্ক, মানে আদিমধ্যযুগের উত্তরণ, এই বিষয়টা বলছি। 5. আদিমধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা। 6. আদিমধ্যযুগের উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে ঐতিহাসিক মতামত। প্রত্যেকটাই ভালো করে কিন্তু পড়তে হবে। আচ্ছা, আমি এইখানে এই প্রশ্নটা আন্ডারলাইন দিয়েছি কারণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের অ্যাজ এ 12 মার্কসও দিতে পারে। এরম সময় তোমাদের অনেক দেখেছো, অনেক 18 মার্কস কিন্তু 12 মার্কসে দেয়, সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর এই আদি মধ্যযুগের বাংলা অর্থনৈতিক অবস্থা, এটাও কিন্তু 12 মার্কসে আসতে পারে। এবার আমরা দেখে নেব যে তোমাদের 12 মার্কসে তোমরা কী কী প্রশ্ন করবে। 12 মার্কসের দিকে যদি আমরা আসি, প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কোশাম্বীর মতামত। 2. বাংলার অর্থনীতির ওপর অগ্রহার ব্যবস্থার প্রভাব বা বাংলার সামন্ততন্ত্রের উদ্ভব। আমি এই দুটো একসঙ্গেই রেখেছি কারণ বাংলার সামন্ততন্ত্রের উদ্ভব ব্যাখ্যা করতে গেলে অবশ্যই অগ্রহার ব্যবস্থার কথা বলতেই হবে। 3. আদি মধ্যযুগের ভারতে জাতিগোষ্ঠীর বিস্তারের পদ্ধতি। 4. আদি মধ্যযুগের সেচ ব্যবস্থা ও কৃষি জাতি বিস্তারের পদ্ধতি। 5. খ্রিস্টীয় 5ম শতাব্দী পরবর্তী সময় আভ্যন্তরীণ বাণিজ্য। 6. ভারতের বাণিজ্য পথ জানার জন্য ঐতিহাসিক উপাদান। আচ্ছা, এই জানার জন্য ঐতিহাসিক উপাদান যদি বলে, ঐতিহাসিক উপাদান তো লিখতেই হবে, এর সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের কথাও কিন্তু উল্লেখ করতে হবে। 7. মৌর্য ও মৌর্য পরবর্তী যুগের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি। 8. আদি মধ্যযুগের ভারতের বিভিন্ন অঞ্চলের মুদ্রা। এবং 9. বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতি কৃষি ব্যবস্থা। অনেকগুলো প্রশ্ন হয়েছে আমি জানি, কিন্তু এতগুলো প্রশ্ন তোমাদের কিন্তু কভার আপ হবে না। কেন, যদি বাংলার অর্থনীতি প্রশ্নটা পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু কভার আপ হয়ে যাবে। যেটা আমরা 18 মার্কসে দিয়েছি যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু তোমরা যদি এতে পড়ো 18 মার্কসে, তাহলে কিন্তু 12 মার্কসের প্রশ্নটা কিন্তু আমরা কভার আপ করে দিয়েছি অলরেডি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের হয়ে যাওয়ার কথা। আর মৌর্য পরবর্তী যুগের ব্যবসা বাণিজ্য, এইটা কিন্তু বাণিজ্যের প্রশ্নটা চলে আসার কথা, এবং ওই রিলেটেড যখন পড়বে তখনই কিন্তু ওটা চলে আসবে। বাকি প্রশ্ন সাজেশন করতে যাওয়া কঠিন, কারণ এক একটা বছরে এক এক ধরনের প্রশ্ন আসছে, সুতরাং বাকি প্রশ্নগুলো কিন্তু তোমাদের কম বেশি পড়তেই হবে। নেক্সট আমরা 7 মার্কসের দিকে যাব। 7 মার্কসে তোমরা কী কী পড়বে। প্রথম প্রশ্ন, হরপ্পার ব্যবসা বাণিজ্য। আচ্ছা, আমি এত প্রশ্ন দিয়েছি মানে এত প্রশ্ন হবে তা নয়, আমি এর মধ্যেও সাজেস্টিভ করে দেবো। হরপ্পার ব্যবসা বাণিজ্য। 2. আদি মধ্যযুগের বাংলার কৃষি ব্যবস্থা ও হস্তশিল্প। 3. আদি মধ্যযুগের অর্থনীতিতে বিনিময় প্রথার গুরুত্ব। 4. আদি মধ্যযুগের ভারতের বণিক সংঘ। 5. সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের মতামত। 6. বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা। 7. দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে চম্পকলক্ষ্মীর মতামত। 8. ভূমি ব্যবস্থায় তাম্রশাসনের গুরুত্ব। 9. অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা। 10. নগরায়ণ সম্পর্কে আর.এস. শর্মার মতামত। এবং 11. সামন্ততন্ত্র সম্পর্কে হরবংশ মুখিয়ার মতামত। আমি আবারও বলছি, এই প্রশ্নগুলোর মধ্যে অনেকই কিন্তু ছোট হয়ে যাবে। প্রথমে আমরা দেখি এই আদি মধ্যযুগের বাংলার এই প্রশ্নটা তোমরা 18 মার্কসে পড়েছো, এই প্রশ্নটা এমনিই কভার আপ হয়ে যাবে। আদি মধ্যযুগের ভারতের বণিক সংঘ, এটা বৈদেশিক বাণিজ্য পড়তে গেলে বণিক সংঘের কথা আসবেই, সেখান থেকেই তোমরা কিন্তু 7 মার্কস পেয়ে যাবে।
তাহলে এই সামন্ততন্ত্র সম্পর্কে, বিজয়নগর সম্পর্কে রাজস্ব ব্যবস্থা, বিজয়নগর সম্পর্কে অর্থনীতি যে প্রশ্নটা, সেখানেও কিন্তু এই রাজস্ব ব্যবস্থা আলাদা পয়েন্ট করে লিখতে হবে, এটাও হয়ে যাবে। দক্ষিণ ভারতের চম্পকলক্ষ্মীর মতামত, নগরায়ণ এবং নগরায়ণ সম্পর্কে আর.এস. শর্মা, এই দুটোই কিন্তু নগরায়ণের যে প্রশ্নটা আছে 18 মার্কসের, সেখানে কিন্তু হয়ে যাবে। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নগরায়ণ যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু হয়ে যাবে। সুতরাং এইখানে কিন্তু 5টা প্রশ্ন এমনিই বাদ চলে গেল। সুতরাং তোমাদের মোট 6টা প্রশ্ন কিন্তু 7 মার্কস করলে হবে, এমন কিছু বেশি প্রশ্ন নয়, 6টা প্রশ্ন 7 মার্কস করাই যায়। তোমাদের 7 মার্কস মাত্র কিন্তু এই 6টা প্রশ্ন করতে হবে। এই 6টা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের 7 মার্কস পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এই বাকিগুলো কিন্তু তোমাদের 18 মার্কসের মধ্যে আছে, ওটা একটু দেখে নিতে হবে। এর বাইরেও যদি তোমাদের কিছু প্রশ্ন বা জানার থাকে তার নিচে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই উত্তর দেবো। থ্যাংক ইউ।